নমস্কার, আমি পার্থ। শুরু করছি আজকের অনুষ্ঠান থার্ড বেল। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন, গত সপ্তাহে দীপকদার সঙ্গে আমরা কথা বলছিলাম, নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র অভিনেতা দীপক হালদার। আজ তার সঙ্গে শুনবো তার জীবনের বাকি কথা। আমাদের চলবে প্রশ্নোত্তর পর্ব। চলুন দীপকদা, তোমাকে আরো একবার আমাদের অনুষ্ঠান থার্ড বেলে স্বাগত। এই কথায় কথায় আমার একটা কথা মনে হলো, সেটা হচ্ছে যেটা আমার ভালো হয়তো সেটা তোমার খারাপও হতে পারে, তাই তো? তো আমাদের সমাজটা এইভাবেই চলে। তো বাংলা যে বাণিজ্যিক থিয়েটার, সেই বাণিজ্যিক থিয়েটারকে গ্রুপ থিয়েটারের লোক বা কিছু বুদ্ধিজীবী খুব বাঁকা চোখে দেখতো, আমাদের সোসাইটিতে যেরকম হয় আর কি। তো এই যে বাঁকা চোখে দেখতো, কেন দেখতো? কি মনে হয় তোমার এর কারণ কি? এটা শুধু বাণিজ্যিক থিয়েটার তো বটে, শুনতাম, কিন্তু আমার তো খুব অবাক লাগে সেই সময় সরকারি না বলো, বিশ্বনাথ, এই সব রঙ্গমঞ্চগুলো তখন যারা থিয়েটার করতেন, বড় বড় মানুষ এবং দিনের পর দিন শো হাউসফুল, মানে রীতিমতো হাউসফুল শো হতো। কিন্তু যখন এবার গ্রুপ থিয়েটার হলো, এই গ্রুপ থিয়েটার হওয়ার পর তারা মূলত বামপন্থী বিশ্বাস, বামপন্থী ধারণা, তারা হয়তো কোথাও একটা সমাজ পাল্টানোর স্বপ্ন দেখত। হয়তো আদৌ পাল্টানো না কতটা পাল্টেছে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এই যে বাঁকা চোখে দেখা, এই বাঁকা চোখে দেখাটা তখন যারা ক্যামেরার সামনে অভিনয় করতো তাদেরকেও ওরা সমানভাবে দেখত। না, ওটা আমাদের জন্য, আমরা বিপ্লবী। কোথাও একটা নিজেদেরকে মনে হয় বিপ্লবী হয়, যেটা সমাজ পাল্টে যে আমার থিয়েটার করে কখনো সমাজ পাল্টায় না। এমনকি থিয়েটার করে নিজেকে কতটা পাল্টানো যায় এটাই সবচেয়ে বড় প্রশ্ন। মানে এটাই হওয়া উচিত, আদৌ কি পাল্টাচ্ছে? মানে নাটক যখন আমাকেই অন্যভাবে ভাবাতে শেখাচ্ছে না, তখন আমি আবার অন্যকে কিভাবে ভাবাতে পারবো বা চেষ্টা করবো। তোমার একটা দীর্ঘ থিয়েটার জীবন, তারপরে চলচ্চিত্রে এসছো। কখনো রাস্তায় এসে কাজ করেছো? মানে আমি বলতে চাইছি পথনাটিকা কি ওই প্রসিডিয়াম থিয়েটারের বিকল্প হতে পারে? তোমার কি মনে হয়? না, দেখো, প্রসিডিয়াম থিয়েটার তার বিকল্প পথনাটক বা তার থিয়েটার। আমার মনে হয়, মানে খুব মনে হয় পেরে উঠি না বা পারি না, সামর্থ্যের বাইরে বলে তাই যে এখন যে সময় এসেছে, এখন চুটিয়ে পথনাটক করার সময়। পথনাটক বা তার থিয়েটার, এগুলো প্রসিডিয়াম থিয়েটার যখন তোমার সমাজটা সুস্থ থাকবে, তোমার সমাজে কোনো কোথাও গণ্ডগোল নেই, তুমি তোমার পেটে ভাত আছে, তুমি একটু সাজুগুজু করে একটা ওলা উবের বুক করে একাডেমি বা রবীন্দ্র সদনে বসে 2 ঘন্টা সময় কাটিয়ে তুমি বেশ মজা লাগলো, ভালো লাগলো বা খারাপ লাগলো বা দুটো মিশিয়ে হলো, ভাবাতে পারছেন থিয়েটার মানুষকে। মানে সমাজ পাল্টানো তো দূর, মানে একটা কোথাও এমন কোনো বিষয়ও উঠে আসছে না থিয়েটারে যে মানুষকে অন্তত এক রাত্রি ঘুমাতে দেবো না। তা সেই জায়গা থেকে আমার কোথাও মনে হয় মানুষের ভেতরে ঢুকে, মানে সেই পথনাটক এমন কিছু সাবজেক্ট, এমন কিছু কথা বলতে হবে যে মানুষকে ভাবাতে বাধ্য করতে হবে। কারণ সেই সময়টা এখন আমাদের চারিদিকে চলছে। আজকে একটা ভোটকে কেন্দ্র করে, বা তুমি দেখো, খেয়াল করো, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা বিধানসভার ভোট হচ্ছে, মানে আমার রাজ্যের ভোট হচ্ছে, মানে রাজ্যের গদিতে বা চেয়ারে কে বসবে, যে 5 বছর ধরে মানুষ কিভাবে থাকবে সেই চিন্তা করবে যখন, তখন তাদের দুজনের কথাবার্তা হচ্ছে কে বেশি চোর। এ বলছে তুমি বেশি চুরি করেছো, ও বলছে না তুমি বেশি চুরি করেছো। এটা কোনো রাজনৈতিক
মানে কথাবার্তা, যেখানে হাজার হাজার ছেলে মেয়ে বেকার, তাদের কোনো ভবিষ্যতের কথাবার্তা নেই। আর ইশতেহার এরা প্রকাশ করে সেটা পালন করার জন্য নয়, সেটা মানুষের থেকে ভোট আদায় করার জন্য। এটা বারবার প্রমাণিত হয়ে গেছে। সুতরাং এখন সময়, মানে আমার কাছে ওই ফান্ড যদি থাকতো, তাহলে আমি যেটা মনে করি যে বাজারের মধ্যে ঢুকে স্টেশন এলাকায় গিয়ে থিয়েটার করা। যদি তুমি থিয়েটার করতে চাও তাহলে, এবং সেই থিয়েটারটা আজকের সময়কে যাতে নাড়াতে পারে, অন্তত মানুষ একটু চিন্তা করে, মানুষের চিন্তা শক্তি কমে যাচ্ছে তো, এবং সেই রকম সমস্ত কিছু ব্যবস্থা আমরা করে রেখে দিয়েছি যে খবরদার চিন্তা করতে পারবে না। মিডিয়াগুলো বিক্রি হয়েছে কি হয়নি জানি না, কিন্তু তাদের মানে সেখানে বসে তুমি দেখবে কোনো প্রসঙ্গ নেই, কোনো একটা অদ্ভুত কথাবার্তা, এবং যাদেরকে এনে বসায় তাদেরও খুব কম মানুষ হচ্ছে একটু সেন্সিটিভ দেখি, বেশিরভাগই কোনো মৃত্যু হয়েছে সেটা নিয়েও হাসা আসে, কোনো মানে অদ্ভুত চলছে একটা, মানে এটা তামাশা না কি বলবো আমি বুঝতে পারছি না। তা সুতরাং মানুষকে যখন চারিদিক থেকে এইভাবে মগজ ধোলাই হচ্ছে, তখন থিয়েটারই একমাত্র অস্ত্র, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু সেটা প্রসিনিয়াম থিয়েটার কখনোই না, সেটা তোমাকে যেতে হবে অন্তত 2-3 হাজার মানুষের মধ্যে। 200 মানুষ তোমার একাডেমিতে আসবে, তাতে কিছু হবে না। হ্যাঁ দীপকদা, আমরা কথায় কথায় কিছুক্ষণ আগে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম যে 60 থেকে 90-এর দশক, এখানেও যারা এই যে থিয়েটার করেছিল তারা তো বিভিন্ন গ্রুপ ছিল, পরে একটা সময় এসে গ্রুপ থিয়েটার আন্দোলন তৈরি হলো। তোমার কি মনে হয় গ্রুপ থিয়েটার সেই আন্দোলন আজও প্রাসঙ্গিক? গ্রুপ থিয়েটার আন্দোলন যখন হয়েছিল তখন হয়তো প্রাসঙ্গিক ছিল, হয়তো মানে সময়ের সাথে সাথে দেখো ভাবনা, তোমার চলা, এগুলো সময়ের সাথে সাথে পাল্টাতে বাধ্য। তখন যে মানুষগুলো করেছিল সেই মানুষগুলোর হয়তো প্রয়োজন ছিল, সময়ের তাগিদেই করেছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে তো মানে সেটা তো বেশ কয়েক বছর পরেই থেকে তো আর গ্রুপ থিয়েটারের কোনো ইয়ে নেই, আদর্শ নেই। এখন কি আদৌ আছে? এখন তো কোনো গ্রুপ থিয়েটার বলে কিছু নেই। একদম মাঝখানে এলো কর্পোরেট থিয়েটার, চাপিয়ে দেওয়ার থিয়েটার, এবং একটু বাণিজ্যিকরণ, যার ফলে এখন ওই জায়গাটাই খুব কোনো মানে নেই ওই জায়গাটা। এবারে আমরা একটু তথাকথিত ভালো মন্দ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নির্দিষ্ট রাজনৈতিক বক্তব্য বা চেতনা সমৃদ্ধ নাটক এক শ্রেণীর মানুষ মনে করতো এটাই ভালো নাটক, কিন্তু পাশাপাশি সাহিত্য নির্ভর ক্লাসিক কিছু গল্প, যেটা মানুষের জীবন জীবিকার কথা বলে, যেটা মানুষের দৈনন্দিন জীবনের কথা বলে, সুখ দুঃখের কথা বলে, সেই নাটকগুলো কি ভালো নাটক নয়? কি মনে হয় তোমার? কি বলেছে না, আমি একটা নিজে নাটক করতাম নির্মাণী নাটক, সেটা হচ্ছে বিখ্যাত পেইন্টার রামজীবন বেজের জীবন, তার দর্শন, তার স্ট্রাগল, সমস্ত কিছু। কিন্তু দেখো পাঠ, রাজনীতি তো সমস্ত ক্ষেত্রেই আছে। আজকে তুমি যে বলছো দুঃখ, একটা মানুষের যন্ত্রণা, একটা মানুষের এই যে বেঁচে থাকাটা, এটাই তো রাজনীতি। রাজনীতি মানেই এই নয় যে আমি একটা কাস্তে হাতুড়ির ফ্ল্যাগ কাঁধে করে নিয়ে ইনকলাব জিন্দাবাদ বলবো বা বন্দে মাতরম বলবো, সেটা রাজনীতি নয়। আমাকে এই যে রেগুলার জীবনটা যাপন করতে গিয়ে যে হার্ডেলসগুলো পেরোতে হচ্ছে, সেটা তো কোথাও না কোথাও রাজনীতি, অবশ্যই রাজনীতি। আমি যে পয়সাটা পাবো আশা করছি সেটা পেলাম না, অথচ আমাকে মেকআপ দিতে হচ্ছে, মেকআপ দিয়ে চলতে হচ্ছে, আমার স্ত্রীকে বলতে হচ্ছে, এই যে প্ল্যানিংটা করছি স্ত্রীকে কী বলবো বা কীভাবে ওকে ইয়ে করবো, বা আমি একটু আজকে একটু বৃষ্টি পড়েছে আমি একটু দাড়ি খাবো, ওকে কীভাবে ম্যানেজ করবো, হ্যাঁ, এগুলোই তো রাজনীতি। রাজনীতি আলাদা কিছু ব্যাপার। সায়ক নাট্যগোষ্ঠীর নাটক দায়বদ্ধ,
যেটা বাংলা থিয়েটার নাটকের জগতের একটা মাইলস্টোন বলে ধরা হয়। এই নাটকটাকেও কিছু মানুষ, কিছু বুদ্ধিজীবী সাধারণ নাটক মনে করেছিলেন, কিন্তু যত সময় গড়িয়েছে দর্শকের বিচারে সেটি একটি মাইলস্টোনে রূপান্তরিত হয়েছে। এই যে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা, তোমার কি মনে হয়, তোমার কি বক্তব্য? নাটক দর্শক, তুমি বলছো দর্শক, প্রচুর মানুষ, প্রচুর দর্শক সেটাকে বললো, দেখলো। আজকে যদি একটু তোমাকে অন্য উদাহরণ দিই, ঋত্বিক ঘটকের যুক্তি তক্ক রক্ত আর অঞ্জন চৌধুরীর শ্বশুরবাড়ি দিদি নাকি হরনাথ চক্রবর্তী, জানি মনে পড়ছে, বা বেদের মেয়ে জোসি, কোটি কোটি মানুষ দেখেছে এই ছবিগুলো। কিন্তু কি দিয়েছে ওই মানুষগুলো? তো ওই সময়ের জন্য ওটা দেখেছে। আমি সেই জায়গায় দায়বদ্ধকে নিয়ে যাচ্ছি না। দায়বদ্ধ ওই সময়ে প্রচুর মানুষ দায়বদ্ধ ভালোবেসেছে, দেখতে ভালোবেসেছে। একটা নিটোল গল্প, অসম্ভব ভালো প্রযোজনা মান, প্রচুর লোক দেখেছে। কিন্তু সেটাকে আমি খুব ওইটাই বিশ্বাস করি না যে এটা কিছু হয়নি, এটা থিয়েটার নয়, তা নয়। থিয়েটারের অনেক রকম ভাষা থাকতে পারে, অনেক রকম। এখন একজন ব্যক্তি মানুষের তার জীবন যন্ত্রণা, এটা আমি থিয়েটারে তুলে আনতেই পারি। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি একটা মানুষ, একটা পরিযায়ী শ্রমিক, তার জীবন যন্ত্রণা, সেইটা যদি আমি আমার থিয়েটারে দেখাতে পারি, সেইটা তো অনেক বড় কাজ। সেই কাজটাও হওয়া প্রয়োজন। শুধুমাত্র আমি এই ডিবেট মিটিংটা বা মিছিলটা কি হচ্ছে সেটার উপর থিয়েটার করছি, আর পরিযায়ী শ্রমিকটা ওই উত্তরপ্রদেশ থেকে আস্তে আস্তে লাইন ধরে আস্তে আস্তে মালগাড়িতে কাটা পড়ে যাচ্ছে, ওটা থিয়েটার নয়। এটা তো হতে পারে না। ওটা তো অনেক বড়, মানে বড় চটের কথা বলছি না, কিন্তু ওটাও দরকার, ওটাও দরকার। এবার আমি ওই জার্নিটা বাদ দাও, ওই যে মানুষটা, যে ওই মানুষটা যেদিনকে প্রথম উত্তরপ্রদেশে যাবে একটা কোনো একখানা কলের লাইনের কাজ করতে বা কিছু করতে, হয়তো খুব এখানে সেই টাকাটাও পাচ্ছে না, তার বাঁচার প্রশ্ন। সেই বাঁচার প্রশ্নে সে যেদিনকে তার স্ত্রীকে, তার দুটো বাচ্চাকে ছেড়ে যাচ্ছে, শুধু ওইটুকু গল্প বা ওইটুকু ঘটনাকে নিয়ে তুমি যদি থিয়েটার করো, সেটাও থিয়েটার। আচ্ছা, ঠিক ঠিক। দেখো, বিভিন্ন কথাবার্তা আমাদের উঠে এসেছে। তুমি মফস্বল থেকে তোমার থিয়েটারের শুরু, তো একটা সময় মফস্বল থেকে শুরু করে আমাদের কলকাতা শহর পর্যন্ত যত থিয়েটার দল ছিল, নাটকের দল ছিল, এখানে ছেলে মেয়েদের ওই স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দেওয়ার ইচ্ছাটা সেইভাবে ছিল না। কিন্তু পরবর্তী সময়ে আজকের দিনে দাঁড়িয়ে ছেলেমেয়েরা প্রচুর এই নাটকের দল, থিয়েটারের দলে যোগ দিচ্ছে। তো তোমার কি মনে হয় এটার কারণ কি? শুধু কি নাটককে, থিয়েটারকে ভালোবেসে, না ওই ছোট পর্দায় মুখ দেখানো একটা তাগিদ মাত্র? হ্যাঁ, সেটা কলকাতাতেও হচ্ছে, বাংলাতে। এখন যে সময় থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি, সে টিভি বলো, ফিল্ম বলো, যাই ক্যামেরার সামনে কাজ করা, এইখানে একটা সময় থেকে অভিনয় জানা ছেলে মেয়েদের একটা চাহিদা তৈরি হয়, এবং তখন থেকেই কলকাতার দলগুলোতেও একটা বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে আসা শুরু হলো। কিন্তু আবার আমি এটাও শুনেছি যে বহু দলে, তারা দলে গিয়ে যায় নামমাত্র, গিয়েই কিন্তু স্টুডিও পাড়ায় গিয়ে নক করে। এইটা মফস্বলের ক্ষেত্রেও সমানভাবে আছে। তবে আমার মনে হয় মফস্বলের স্বপ্নটা একটু তুলনামূলকভাবে কম যতটা শহর। কারণ আজকে কালিয়াগঞ্জে যে ছেলেটি থিয়েটার করতে যাচ্ছে,
সে কিন্তু থিয়েটারটাই শিখতে যাচ্ছে, বা কোচবিহারে যে যাচ্ছে সে থিয়েটারটাই শিখতে যাচ্ছে অন্তত ওই সময়টায়। কলকাতায় যে দলগুলো হচ্ছে সেই দলগুলোতে পা দিয়ে ওইখানে স্টুডিও পাড়ায় গিয়ে নাচা, এতে হচ্ছে কি কোনোটাই হচ্ছে না, না তার থিয়েটার করাটা হচ্ছে, না ওখানে গিয়ে কিছু একটা ঠিকঠাক কাজ করতে পারছে, কোনোটাই হচ্ছে না। আমার যেটা মনে হয় অল্প বয়সের ছেলেমেয়েরা যারা সে মফস্বল হোক শহরেই হোক থিয়েটারটা করতে আসছে, তারা যদি মন দিয়ে থিয়েটারটা করতে পারে, থিয়েটারটার সাথে থাকতে পারে, তাহলে একটা সময় আসবে যে তাকে, সে যদি তার মনে মনে পোষণ করে যে আমি অভিনয় করব, আমি পর্দায় অভিনয় করব, সেটা তৈরি হয়। কিন্তু তাকে মানে নিষ্ঠা সহকারে যখন সে কাজটা করতে আসছে সেইটা থাকতে হবে, সেই ডেডিকেশনটা না থাকলে তার কিচ্ছু না। ইচ্ছাটা থাকতে হবে, ইচ্ছা থাকতেই পারে, তোমার ভেতরে ইচ্ছা থাকতেই পারে, এবং সেই ইচ্ছার জন্য তোমাকে আবার থিয়েটারই আসতে হবে তার কোনো মানে নেই। আজকে অনেক অপশান তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আজকে সারা পৃথিবীর এই ফোনের মাধ্যমে হাতের মুঠো। আমি যদি বাড়িতে বসে পড়াশোনা করি, আমি বাড়িতে বসে কাজ করি, হ্যাঁ, আমি ভালো ভালো কাজ দেখি, ভালো ভালো সিনেমা দেখি, সারা পৃথিবীর ছবি দেখি, আমি যদি থিয়েটার দেখি, কিন্তু হয় কি অ্যাক্টিংটা খুব প্র্যাকটিক্যাল তো। আর ওই যে বললাম আমার ওই যে বহরমপুরের ওই পর্যায়ে ওই থিয়েটার, অতগুলো থিয়েটার, অত ধরনের চরিত্র, এইটা যখন আমি প্র্যাকটিক্যালি নিজে করছি অন স্টেজ, তখন আমি স্টেজটা বুঝতে পারি, আমি স্টেজের গ্রামারটা বুঝতে পারি, আমি জানি স্টেজের কোন জায়গাটায় কীভাবে দাঁড়ালে ওই পেছনের দর্শকটাও আমাকে আমি যেভাবে দেখাতে চাইছি সে সেইভাবে দেখবে। এই যে কমিউনিকেশন, হাউ টু কমিউনিকেট ইউর অডিয়েন্স, এবং কমিউনিকেশন করতে করতে কিন্তু আমি নিজেকে জাজ করছি, আমি লাইটটা ঠিক নিচ্ছি কি না, আমি মিউজিকটা ঠিক নিচ্ছি কি না। এইটা একজন অভিনেতাকে মানে এটা তো চরম সত্যি কথা যে অভিনয়ের যে অভিনেতার যে অভিনয়ের সত্তা, সেই সত্তাকে তোমাকে যদি সামাল দিতে হয়, মানে ধারালো করতে হয়, এবং অভিনেতাকে যদি তৈরি হতে হয়, তাহলে থিয়েটার ছাড়া কোনো পথ নেই। এটা অবশ্যই, এটা ছাড়া আর কিছু করার নেই। হ্যাঁ, এইবার অনেকে বলতে পারে, অনেকের নাম আসতে পারে, উনি কি কখনো স্টেজে করেছেন, অমুক কি করেছেন, কিন্তু আমরা জানি না সে কি করেছে। হয়তো সে স্টেজে যায়নি, কিন্তু সে বাড়িতে কোনো স্টেজ বানিয়ে ফেলেছেন কি না সেটা তো আমরা জানি না। সে কোন কোন নাটকগুলো রেগুলার দেখতো সেটাও আমরা জানি না। সে স্টেজকে ওইভাবে আমার মনে হয় আসুক দলে, কিন্তু ওই পা দিয়েই স্টুডিও পাড়ায় নক করতে যাওয়া এটা ঠিক না। এতে নিজেরই ক্ষতি হয় এবং থিয়েটারটা আরও ক্ষতি হয়। মনে করো তোমাকে কাস্টিং করলো, তুমি একটা থিয়েটার দলে গেছো, সে ডিরেক্টর দেখেছে আচ্ছা একে দিয়ে এই চরিত্রটা করানো যাবে, কিন্তু তোমার ওই কথাই তৈরি হয়নি যে তুমি স্টুডিও পাড়ায় কোনো কাজ এলে তাকে বলতে পারবে যে আমার আজকে শো আছে। এইটা বলাটা জন্য যে কনফিডেন্স থাকা দরকার এবং যে বিশ্বাস থাকা দরকার তোমার নিজের মধ্যে, এবং যাকে বলবে সেও বিশ্বাস করবে, সেই জায়গাটা আগে তোমার তৈরি করতে হবে। তা নাহলে এই পক্ষও ক্ষতি হবে, স্টুডিও পাড়ায় যে ভদ্রলোককে তুমি বলবে তারও ক্ষতি হবে। সুতরাং ওটা ঠিক না। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা, এই থিয়েটার নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কথা হচ্ছে, তোমার কি মনে হয় তোমার এই দীর্ঘদিনের থিয়েটারের অভিজ্ঞতা, তারপরে আজকে চলচ্চিত্রে অভিনয় করা নিয়মিত, সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে থিয়েটার কি রোজগারের মাধ্যম করে বেঁচে থাকা যায়? না, এটা কিছু কিছু মানুষ করেছেন। আর আমি যদি বলি রতন সিংহ, কিন্তু আমাকে জানতে হবে তিনি এমএসডি সিনিয়র মোস্ট পার্সন, এমএসডি হয়তো এখন না কয়েক বছর আগে তিনি ওখানকার ডিরেক্টরও ছিলেন। হ্যাঁ, কিন্তু আমাদের মতো মানুষের ক্ষেত্রে আমাদের এই দেশের এই অর্থনৈতিক পরিকাঠামো শুধুমাত্র থিয়েটার করে বাঁচা সম্ভব না।
যদি সম্ভব হতো তাহলে হয়তো আমি আজকে শুধু থিয়েটারটাই করতাম। দীপকদা, আজকের মতো সময়ের বেড়াজালে আমরা আটকে গেছি, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু তোমার সঙ্গে আরো কথা বাকি থেকে গেল, আমরা বলবো আগামী সপ্তাহে আগামী পর্বে। তো বন্ধুরা, আজকের মতো নমস্কার, আসছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরে আসছি দীপক হালদারের সঙ্গে আগামী পর্বে।